হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। প্রবেশিকা ইউটিউব চ্যানেলে আমি ভাস্কর ঘোষ তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের ডিসকাশনের সাবজেক্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং টপিকটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিছু ইম্পর্টেন্ট ডক্টরিন, যে ডক্টরিনগুলি আমাদের সুপ্রিম কোর্ট বিভিন্ন কেসে টাইম টু টাইম এনলাইটেড বা এনফোর্স করেছে সেগুলোর ওপর। তো পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনটি দিয়ে রাখবে যাতে ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি। আজকে আমাদের প্রথম যে ডক্টরিন সেটি ডক্টরিন অফ প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন। তো চলো আমরা দেখে নিই প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশনটি কী। প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন ইজ দ্য পলিসি অফ গ্র্যান্টিং স্পেশাল প্রিভিলেজ টু দ্য ডাউনট্রোডেন অ্যান্ড আন্ডার প্রিভিলেজ সেকশনস অফ দ্য সোসাইটি, মোস্ট কমনলি দ্য ওমেন। আন্ডার দ্য আর্টিকেল 14, আন্ডার 15 এবং আন্ডার 16 যেগুলি রাইট টু ইকুয়ালিটি ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে ডিল করে, সেগুলির মূল উপজীব্য বিষয় হচ্ছে নো পারসন শ্যাল বি ডিসক্রিমিনেটেড এগেনস্ট আদার অন দ্য বেসিস অফ হিজ রেস, কাস্ট, সেক্স, এজ অ্যান্ড বার্থ অফ প্লেস এক্সেট্রা। অর্থাৎ আমাদের ভারতবর্ষের পলিটিক্যাল স্ট্রাকচারে প্রত্যেকটি যে আমাদের সিটিজেন আছে তাদের কিন্তু ক্ষমতা বা ফান্ডামেন্টাল রাইটস কিন্তু তাদের সেম, কিন্তু কনস্টিটিউশন সাবসিকুয়েন্টলি পরবর্তীকালে অন্য আর্টিকেলগুলোতে কিন্তু এই প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশনের কিন্তু কথা উল্লেখ করেছে। যেমন তোমরা দেখতে পারো এখানে বলছে যে আর্টিকেল 15(1) অফ দ্য কনস্টিটিউশন প্রহিবিটস দ্য ডিসক্রিমিনেশনস এগেনস্ট এনি সিটিজেন অন গ্রাউন্ড অনলি অফ হিজ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ অর এনি অফ দেম। ওকে, তো আর্টিকেল 15(2), 15(3) and 15(4) and 16(4) permits that protected discriminations in the favor of women, children, OBC and SC and ST। তাহলে আমরা এখন বলতে পারি যে এই প্রোটেক্টেড ডিসক্রিমিনেশন তাহলে কী বা দেওয়ার প্রয়োজনীয়তাটা কী। দেখো, প্রোটেক্টেড ডিসক্রিমিনেশন দেওয়ার যে প্রয়োজনীয়তা সেটি আমরা কিন্তু একটা জায়গা থেকে বুঝতে পারবো যে যেহেতু আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রিয়াম্বলে যদি তুমি দেখো তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বলকে ইন্ডিয়াকে অ্যাজ এ ওয়েলফেয়ার স্টেট হিসেবে এস্টাবলিশ করার কথা বলা হয়েছে। অর্থাৎ যেখানে প্রত্যেকটা সিটিজেনের যেখানে ইকোনমিক, সোশ্যাল এবং হচ্ছে কি পলিটিক্যাল জাস্টিস থাকবে। কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ার যে সোশ্যাল স্ট্রাকচার সেটি হচ্ছে কাস্ট বেস হায়ারচিক্যাল আর কাস্ট বেস সোসাইটি, যেখানে যে ডাউন টোডেন বা হচ্ছে কি লোয়ার কাস্টের যে পিপল আছে তারা কিন্তু সমাজের অন্যান্য সেকশনের যে সিটিজেন আছে তাদের সঙ্গে অ্যাট পার কোনো মতে হতে পারে না। তো সেই জন্য কিছু প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন বা কিছু ধর্নাত্মক তোমার হচ্ছে ডিসক্রিমিনেশনের মাধ্যমে এই যে সমস্ত আন্ডার প্রিভিলেজ বা ডাউন টোডেন বা হিতার্থ পপুলেশনস আছে তাদেরকে সুযোগ দেওয়া যাতে তারা সমাজের অন্যান্য সেকশনের পিপলের সঙ্গে যারা অ্যাট পার হতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা আসবো ডক্টরিন অফ ইক্লিপস। ডক্টরিন অফ ইক্লিপস এটি ডিল করে হচ্ছে কি আর্টিকেল অফ 13 এর সঙ্গে। ঠিক আছে, যেখানে বলছে যে দ্যাট ইন এনি ল ইনকনসিস্টেন্স উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ নট ইনভ্যালিড, ইট ইজ নট ডেড টোটালি, বাট ইট ইজ ওভারশ্যাডোড বাই দ্য ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, অর্থাৎ যদি কোনো আমাদের পার্লামেন্ট বা আমাদের যে লেজিসলেচার্স আছে সেই লেজিসলেচার পার্লামেন্ট যদি কোনো ল নিয়ে আসে যে লটি আমাদের ফান্ডামেন্টাল রাইটস তার সঙ্গে কন্ট্রারি করবে, তখন সেক্ষেত্রে বলছে সেই লটা আনকনস্টিটিউশনাল হয়ে যাবে। ঠিক আছে, আনকনস্টিটিউশনাল হয়ে যাবে, কিন্তু তার মানে এই নয় যে সেই লটা ডেড হয়ে যাচ্ছে বা সেই একটা ডেড হয়ে যাচ্ছে। এটি কি হয়, এটি ফান্ডামেন্টাল যে রাইটস আছে সেই ফান্ডামেন্টাল রাইটসের দ্বারা এটা হচ্ছে কি ওভারশ্যাডোড, অর্থাৎ হচ্ছে কি ফান্ডামেন্টাল রাইটসের ছায়াটি এর উপর পড়ে যাবে, অর্থাৎ ইট ইজ ডমিনেটেড বাই ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, তো এখানে বলছে দ্য ইনকনসিস্টেন্সি অর কনফ্লিক্ট ক্যান বি রিমুভড বাই দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট টু দ্য রেলেভেন্ট ফান্ডামেন্টাল রাইটস সো অ্যাজ টু এক্লিপস দ্য ভ্যানিশ অ্যান্ড দ্য এন্টায়ার ল বিকামস দ্য ভ্যালিড। অর্থাৎ যদি এই ইনকনসিস্টেন্সি বা তোমার হচ্ছে কি যে কনফ্লিক্ট আছে সেটি যদি পরবর্তীকালে যে সাবসিকুয়েন্টলি যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা যদি সেই যে কনফ্লিক্ট বা ইনকনসিস্টেন্সিকে রিমুভ করে দিই, ঠিক আছে, তাহলে যে সার্টেন সেকশনস অফ দ্য ল হুইচ ইজ ইনকনসিস্টেন্স উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস সেগুলো আবার হচ্ছে গিয়ে ভ্যালিড হয়ে যাবে। অর্থাৎ যেটাকে আমরা আনকনস্টিটিউশনাল বলে যেটাকে ইনভ্যালিড ঘোষণা করেছিলাম, যেটা ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে কন্ট্রারি করছে, পরবর্তীকালে আমরা যদি ল এনে সেটিকে যদি আবার যে কনসিস্টেন্সি যদি আমরা রিমুভ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে গিয়ে ওই যে পার্টটা কনস্টিটিউশনের আনকনস্টিটিউশনের যে পার্টটা সেই একটা হচ্ছে গিয়ে ভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে,
এবার আমরা আসবো ডক্ট্রিন অফ সেপারেশনস অফ পাওয়ার। একটি গভর্নমেন্টের তিনটে ব্রাঞ্চ, একটি হচ্ছে লেজিসলেটিভ, একটি হচ্ছে কি এক্সিকিউটিভ এবং অপরটি হচ্ছে জুডিশিয়ারি। ঠিক আছে, এই যে তিনটে ব্রাঞ্চ, এই তিনটে ব্রাঞ্চকে পরস্পর থেকে পৃথক করা, এইটাই হচ্ছে গিয়ে সেপারেশনস অফ পাওয়ারের হচ্ছে ডক্ট্রিনের মূল উপজীব্য বিষয়। কিন্তু এরা যদিও সেপারেটেড, কিন্তু তারাও ইন্টারকানেক্টেড। কেন ইন্টারকানেক্টেড? যেহেতু তারা একে অপরের সঙ্গে যে চেক অ্যান্ড ব্যালেন্স যে মেকানিজম আছে সেটাকে কিন্তু তারা ফুলফিল করতে পারে। অ্যান্ড বিকজ দ্য ইচ ব্রাঞ্চ ইজ গিভেন এ সার্টেন পাওয়ার সো অ্যাজ টু চেক অ্যান্ড ব্যালেন্স টু দ্য ইচ আদার ব্রাঞ্চেস। ঠিক আছে, এবার যদি এটাকে আমরা ইলাবোরেটলি ডিসকাস করি তাহলে দেখো আমরা কি পাবো। যে পার্লামেন্ট যেটা আছে, সে পার্লামেন্ট হচ্ছে গিয়ে লেজিসলেটিভ বডি। ঠিক আছে, সেই পার্লামেন্টের একটি অংশ হচ্ছে গিয়ে কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টার, সেই কাউন্সিল অফ মিনিস্টার যেটা এক্সিকিউটিভ বডি, সেই এক্সিকিউটিভ বডি কিন্তু কি হচ্ছে, এক্সিকিউটিভ বডি হচ্ছে কালেকটিভলি রেসপন্সিবল হচ্ছে কোথায়, দ্য লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট। লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট। তাহলে দেখো কাউন্সিল অফ মিনিস্টারে কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের কাছে অরিজিনালি যে এক্সিকিউটিভ পাওয়ার সেটা কাউন্সিল অফ মিনিস্টারের কাছে ভেস্ট থাকে, কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের উপর ভেস্টেড থাকলেও কী হবে, কাউন্সিল অফ মিনিস্টার ততক্ষণ পর্যন্ত তাদের এক্সিকিউটিভ ফাংশনটা চালু করতে পারবে বা চালু রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত তারা যে মেজরিটি অফ দ্য তোমার হচ্ছে গিয়ে সমর্থন যেটা তাদের কাছে যতক্ষণ পর্যন্ত প্রিভেল থাকবে তখনই কিন্তু তারা এই কাউন্সিল অফ মিনিস্টারের যে এক্সিকিউটিভ পাওয়ার তারা কিন্তু ততক্ষণ প্রিভেল করতে পারবে। ঠিক অন্যদিকে লেজিসলেটিভকে নিয়ন্ত্রণ করে কীভাবে, জুডিশিয়াল। কীভাবে লেজিসলেটিভকে নিয়ন্ত্রণ করে জুডিশিয়াল? কারণ ধরো পার্লামেন্ট কোনো একটা ল নিয়ে এসছে, যে লটি হচ্ছে গিয়ে আরবিটারি, আনজাস্ট এবং হচ্ছে কি আনফেয়ার, তাহলে সেক্ষেত্রে আমাদের যে জুডিশিয়ারি আছে সেই জুডিশিয়ারি তখন এই পার্লামেন্টের যে ল, সেই পার্লামেন্টের লকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করতে পারো, আনকনস্টিটিউশনাল ঘোষণা করতে পারে অন দ্য বেসিস ইটস কন্ট্রারি টু দ্য ন্যাচারাল রাইট। ওকে, সো এটাই হচ্ছে গিয়ে এই ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ারের মূল উপজীব্য বিষয়। নাও দ্য ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার বা বেসিক ফিচার্স, এটি আসে 1973-তে কেশবানন্দী ভারতী মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দেয়, সেই রায়টা বলছে যে কনস্টিটিউশনের কিছু পার্ট আছে, অংশ আছে যেগুলো বেসিক ফিচার্স, যেগুলোকে লেজিসলেশনস কিন্তু কোনোভাবেই অ্যামেন্ড করতে পারবে না আন্ডার দ্য আর্টিকেলস অফ 368, অর্থাৎ 368 নম্বর আর্টিকেলের ধারা বলে যে পার্লামেন্ট যে কনস্টিটিউশন অ্যামেন্ড করে সেই অ্যামেন্ড করতে কিন্তু পারবে থ্রু দ্য প্রভিশনস অফ আর্টিকেল 368 এক্সেপ্ট সাম বেসিক ফিচার্স। সেই বেসিক ফিচার্সগুলো কী কী, সেই বেসিক ফিচারগুলো পরবর্তীকালে সুপ্রিম কোর্ট অন্যান্য কেসে টাইম টু টাইম নোটিফাই করেছে। তো সেই বেসিক ফিচার্সগুলোর কিন্তু অ্যামেন্ড করা যাবে না। বেসিক, তাহলে এখানে দেখো কি বলছে, দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন ইজ অ্যান ইন্ডিয়ান জুডিশিয়াল প্রিন্সিপল দ্যাট ইজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ সার্টেন বেসিক ফিচার্স দ্যাট ক্যান নট বি অল্টার্ড অর ডিস্ট্রয়েড থ্রু দ্য অ্যামেন্ডমেন্ট বাই দ্য পার্লামেন্ট। ঠিক আছে, তো এদের মধ্যে কি কি, এদের মধ্যে যেমন হচ্ছে কি রুল অফ ল, এটি বেসিক ফিচার্স। ওকে, তারপরে হচ্ছে কি পার্লামেন্টারি সিস্টেমস অফ ডেমোক্রেসি, হ্যাঁ, পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, এগুলো সবই হচ্ছে গিয়ে বেসিক ফিচার্স। ঠিক আছে, নেক্সট আমরা আসবো দ্য ডক্ট্রিন অফ দ্য জুডিশিয়াল রিভিউ। ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ হচ্ছে কিছু নয়, আমরা আগে আলোচনা করে ফেলেছি যে যদি পার্লামেন্ট কোনো ল নিয়ে আসে, সেই লটি আনফেয়ার, আনজাস্ট এবং আরবিটারি, তাহলে সেক্ষেত্রে জুডিশিয়ারি ইন্টারভেন করবে এবং জুডিশিয়ারি সেই লটিকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে দেবে। সেটাই হচ্ছে গিয়ে ডক্ট্রিন অফ দ্য জুডিশিয়াল রিভিউ। থ্রু দ্য লেজিসলেচার হ্যাজ পাওয়ার টু দ্য মে ল, দিস পাওয়ার ইজ নট অ্যাবসোলিউট। ঠিক আছে, কেন? কারণ জুডিশিয়াল রিভিউ ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য জুডিশিয়ারি রিভিউ দ্য ভ্যালিডিটি অফ দ্য ল পাস বাই দ্য লেজিসলেচার। কীভাবে এই পাসটাকে কীভাবে তারা হচ্ছে চেক করবে, চেক করবে যে এইটি প্রসিডিওর এস্টাবলিশ বাই দ্য ল কিনা, বা এটি কোনো ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে কোনো কন্ট্রারি কিনা, সেটা দেখবে। তো এবার আমাদের এই যে প্রসিডিওর এস্টাবলিশ বাই দ্য ল এবং আরেকটি টার্ম হচ্ছে ডিউ প্রসেস অফ দ্য ল, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। চলো, তাহলে প্রথমে আমরা আসবো হচ্ছে গিয়ে প্রসিডিওর এস্টাবলিশ বাই দ্য ল। তো প্রসিডিওর এস্টাবলিশ বাই দ্য ল কি বলছে, যে যদি কোনো ল প্রপার যে লেজিসলেটিভ বডি আছে, প্রপার যে লেজিসলেটিভ বডি আছে সেই লেজিসলেটিভ বডির মাধ্যমে যদি প্রপার যে প্রসেস আছে
সেই প্রপার প্রসেস ফলো করে যদি কোনো ল নিয়ে আসা হয় বা অ্যাক্ট নিয়ে আসা হয়, তাহলে সেক্ষেত্রে সেই লয়ের যে প্রসেস সেটাকে বলা হচ্ছে গিয়ে প্রসিডিওর এস্টাবলিশ বাই দ্য ল। এক্ষেত্রে ল যে আনকনস্টিটিউশনাল অন দ্য গ্রাউন্ড অফ ইট ইজ নট ফেয়ার, আরবিটারি অর আনজাস্ট, এক্ষেত্রে কিন্তু এই প্রিন্সিপালটা এখানে ফলো হবে না। অর্থাৎ যদি কোনো ল যদি লেজিসলেটর বডির মাধ্যমে যদি প্রপার প্রসেস ফলো করে যদি কোনো ল আসে, তাহলে সেক্ষেত্রে তাকে আমি আনকনস্টিটিউশনাল ঘোষণা করতে পারবো না। ঠিক আছে, শুধু এই প্রসেসটাকে মেনটেন করলে হবে, এক্সেপ্ট এটা কনস্টিটিউশনাল, এই কনস্টিটিউশনের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটাকে ভায়োলেট করছে কিনা। ঠিক আছে, অন্যদিকে যদি আমি ডিউ প্রসেস অফ দ্য ল দেখি, অন্যদিকে আমরা যদি ডিউ প্রসেস অফ ল দেখি, তাহলে সেক্ষেত্রে ডিউ প্রসেস অফ ল হচ্ছে কি প্রসিডিওর এস্টাবলিশ বাই দ্য ল, প্রসিডিওর এস্টাবলিশ বাই দ্য ল যেটা সেটা করবে, প্লাস এক্সট্রা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে যে এই যে লয়ের যে ভ্যালিডিটি, সেই ভ্যালিডিটিটা করবে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি আছে কিনা, তার মানে এটি হচ্ছে গিয়ে আনফেয়ার কোনো মিনসে তৈরি করা হয়েছে কিনা, বা এটা আনজাস্ট কিনা, অথবা এটা আরবিটারি ওয়েতে তৈরি করা হয়েছে কিনা। ঠিক আছে, আরবিটারি ওয়েতে তৈরি করা হয়েছে কিনা, অর্থাৎ কোনো পার্সনের যে ন্যাচারাল যে রাইট আছে সে ন্যাচারাল রাইট ভায়োলেট হচ্ছে কিনা সেটা দেখবে হচ্ছে গিয়ে ডিউ প্রসেস অফ দ্য ল। তো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 21, এই কনস্টিটিউশনে এই আর্টিকেলে বলা হচ্ছে যে নো পার্সন shall be deprived of his personal liberty and freedom except the procedure established by the law। ঠিক আছে, by the law। কিন্তু মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে সুপ্রিম কোর্ট বলল যে অবশ্যই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা নেয় সেটা হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশ বাই দ্য ল, এটাকে ফলো করে। কিন্তু একই সঙ্গে আমাদের এটা দেখতে হবে যে এই যে লেজিসলেশন বা আইনটা আনা হচ্ছে কিনা সেটা আনফেয়ার কিনা, সেটা আনজাস্ট কিনা, এবং সেটা আরবিটারি কিনা। ঠিক আছে, এই তিনটে জিনিস আমাদের ফলো করতে হবে। নেক্সট যে ডক্টরিন, সেটা হচ্ছে ডক্টরিন অফ ইমিউনিটি অফ ইনস্ট্রুমেন্টালিস্ট। এটা কিছু না, যে আমাদের ফেডারেল সিস্টেমের গভর্নমেন্টে দুটো গভর্নমেন্ট থাকে, একটি হচ্ছে গিয়ে ইউনিয়ন গভর্নমেন্ট এবং অপরটি হচ্ছে কি গভর্নমেন্ট, অপরটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট। তাহলে এই ইউনিয়ন এবং স্টেট গভর্নমেন্টের যে রেভিনিউ ইনকামের যে প্রসেস, অর্থাৎ হচ্ছে কি যে ট্যাক্স, অর্থাৎ একে অপরের ট্যাক্স থেকে যে ইমিউনিটি প্রদান করা, সেটাকেই বলা হচ্ছে গিয়ে ডক্টরিন অফ ইমিউনিটি অফ ইনস্ট্রুমেন্টালিস্ট। অর্থাৎ দেখো বলছে মিনস দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টস হ্যাভ ইমিউনিটি ফ্রম পেইং ট্যাক্সেস ইম্পোজড বাই ইচ আদার। ঠিক আছে, নেক্সট ডক্টরিনে আমরা আসবো ডক্টরিন অফ হারমোনিয়াস কনস্ট্রাকশন। এখানে কি বলছে, the doctrine was brought about to bring the harmony between the difference list mentions in the 7th schedule। 7th schedule কি আছে, 7th schedule আছে লিস্ট আছে। কত রকম লিস্ট আছে, তিনটে লিস্ট আছে। একটা হচ্ছে গিয়ে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, আচ্ছা, অফ দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া ডিফারেন্ট সাবজেক্ট আর মেনশনড ইন দ্য ডিফারেন্ট লিস্ট ইন দিস শিডিউল। অর্থাৎ এই যে মতবাদ বা ডক্টরিন, সেটা যেমন একদিকে বিভিন্ন যে লিস্ট আছে, অর্থাৎ এই তিনটে লিস্টের মধ্যে হারমোনি মেনটেন করবে, এবং অপরদিকে এই তিনটে লিস্টের মধ্যে যে সমস্ত সাবজেক্ট ম্যাটারগুলো আছে, সেই যে মেনশন আছে, সেগুলো নিয়েও কিন্তু তারা একটা হারমোনিয়াস বা একটা হারমোনি বা একটা যে হোমোস্ট্যাসিস কিন্তু মেনটেন করার চেষ্টা করবে। এটা হচ্ছে এই মতবাদ উপজীব্য বিষয়। নেক্সট হচ্ছে ডক্টরিন অফ রিপাগনেন্সি। ডক্টরিন অফ রিপাগনেন্সি কি বলছে, দ্য টার্ম রিপাগনেন্সি মিনস দ্য ইনকনসিস্টেন্সি বিটুইন দ্য স্টেট মেড ল অ্যান্ড ইউনিয়ন মেড ল। অর্থাৎ যদি ধরো কোনো কনকারেন্ট লিস্ট আছে, কনকারেন্ট লিস্টে দুটো পার্ট হয়, কনকারেন্ট লিস্টে স্টেটও নিয়ে আসতে পারে ল, এবং হচ্ছে কি ইউনিয়নও ল নিয়ে আসতে পারে। ঠিক আছে, এবার কনকারেন্ট বিষয়ে আমরা একটা যদি নিয়ে আসি যে এডুকেশন কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ছে। অর্থাৎ দেখা গেল এডুকেশনের মধ্যে দুটো ল আছে, একটি ল স্টেট মেড ল এবং অপরটি হচ্ছে কি ইউনিয়ন মেড ল। তাহলে এক্ষেত্রে যদি দেখা যায় যে স্টেট লয়ের যে অংশটা ইউনিয়ন লয়ের রিপাগনেন্ট, সেই অংশটুকু বাদ যাবে এবং অন্য অংশটি থাকবে। তাহলে দেখো কি বলছে, আর্টিকেল 254, ইম্পর্টেন্ট আর্টিকেল, এটা কিন্তু মনে রাখতে হবে। দে এস্টাবলিশ দ্য ডক্টরিন অফ রিপাগনেন্সি হুইচ অ্যাক্ট অ্যাজ এ সেফগার্ড টু সলভ দ্য ডিসপিউট অ্যারাইজিং
তাহলে আর্টিকেল 254 দুটো জিনিস বলছে, একটা ডক্ট্রিন অফ রিপাগন্যান্সি, অর্থাৎ যে কোনো আইনের দুটো পার্ট হতে পারে, একটা হচ্ছে গিয়ে স্টেট এবং অপরটা হচ্ছে গিয়ে ইউনিয়ন। তাহলে স্টেট ল এর যে অংশটা ইউনিয়ন ল এর সঙ্গে কন্ট্রাইন্ডিকেটরি, সেই অংশটুকু বাদ যাবে এবং বাকি ল যেটুকু আছে সেই লটুকু এনফোর্স হবে। এটাই হচ্ছে গিয়ে আর্টিকেল 254 এর উপজীব্য বিষয়, ঠিক আছে। এবং এটাই হচ্ছে গিয়ে তোমার আর্টিকেল, এই তোমার ডক্ট্রিন অফ রিপাগন্যান্সি, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে আমরা মোটামুটি যে ডক্টরিনগুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করলাম। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েনিং লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো টিল দেন ভালো করে তোমরা প্রিপারেশন নাও এবং ফোকাস থাকো সবসময়, কারণ ফোকাসটা খুবই দরকার, ডেডিকেশন, ফোকাস এগুলো কিন্তু খুবই দরকার। সো থ্যাংক ইউ, গুড বাই।